আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাত 11টার দিকে রাজধানী বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। দুপুরে তাদের দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইবেন তদন্তকারী কর্মকর্তারা। এদিকে ময়মনসিংহে ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়েছে। এই সময় আরও দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে ঢাকার ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ জানাতে রাজধানী সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক মাহবুব আলী ও আসাদুজ্জামান নূরকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে এবং ময়মনসিংহ থেকে 3 সাংবাদিকের আটকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমি আছি রাজধানীর যে সিএমএম কোর্ট রয়েছে সেখানে। তো আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আপনার গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ডিবি কার্যালয়ে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সিএমএম কোর্টে নেওয়া হবে এবং যে এই 5ই আগস্টের পর থেকে যেসব মামলা হয়েছে সেসব মামলায় যারা এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যে প্রক্রিয়ায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল তাদেরকেও একই প্রক্রিয়ায় রিমান্ড আবেদন করবেন পুলিশ এবং তারপর আদালত যতটুকু আদালত যা তাদের রিমান্ড মঞ্জুর করেন সেটি করবেন। আর এর আগে যদি বলে রাখি যে বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী যে সাবেক রয়েছেন তাকে কিন্তু গতকাল রাতে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসাদুজ্জামান নূরকে বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর গত রাতে অবৈধভাবে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পথে কিন্তু সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তকে সহ আরও দুইজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তের নামে মামলা থাকায় তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে যদি আজকের মধ্যেই ঢাকায় পৌঁছানো সম্ভব হয় তাহলে তাদেরকে আজকেই কিন্তু কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ডে যারা এই যে 5ই আগস্টের আগ পর্যন্ত যে রকম সংঘর্ষ হয়েছিল সেই সব সংঘর্ষে কারা ইন্ধনদাতা এবং তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা রিমান্ডে তাদেরকে কিন্তু এইসবই জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। এই ছিল ফাহমিদা আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। চলমান অংশীদারিত্বে জোর দিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বৈঠক করেছেন। সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ওয়াশিংটন ডিসি থেকে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থার প্রতিনিধি দলকে স্বাগতম জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। বৈঠকের প্রতিনিধি দল বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন। প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ মুখ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। দিনভর বৃষ্টিতে তলিয়ে আছে রাস্তাঘাট, অলিগলি। টানা দুদিনের বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বাগেরহাটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের মাছের ঘের। টানা বৃষ্টির প্রভাবে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নতুন করে দুর্ভোগের মধ্যে পড়েছেন আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরা মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় পানিবন্দী রয়েছে 11.5 লক্ষ মানুষ। এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশের উত্তরে জেলা নওগাঁয়। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। দর্শক, নিম্নচাপের প্রভাবে উত্তরে জেলার নওগাঁর বৃষ্টিপাত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল হক। আরিফ,
এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং জলাবদ্ধতার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আরেকটি বিষয় যে ভারী বৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় কিন্তু নওগাঁ জেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। গত শনিবার ভোররাত থেকে কিন্তু নওগাঁ জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি, বদলগাছি আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু 24.5 মিলিমিটার বৃষ্টি কিন্তু নওগাঁ জেলায় হয়েছে। আপনি বললেন যে আসলে ফসলের এখন নওগাঁ জেলায় কিন্তু আউশ ধান ঘরে তোলার সময় এবং আপনাকে জানিয়ে রাখি বেশিরভাগ কৃষক কিন্তু ধান কিন্তু ঘরে তুলতে পারেন নাই এই বৃষ্টি হওয়ার কারণে, তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। জলাবদ্ধতার কথা যদি আপনাকে বলতে হয়, আসলে নওগাঁ পৌর এলাকায় কিন্তু জলাবদ্ধতা অনেক আগে থেকেই রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ এলাকার পাটালির মোড় এলাকার একটি রাস্তায়। এই রাস্তাটিতে প্রায় গত 10 থেকে 12 বছর ঠিক একইভাবে জলাবদ্ধতার মধ্যে পড়ছে এলাকার মানুষজন, তাদেরকে জানিয়েছে। আমরা একটু একজন এলাকাবাসীর কাছে জানতে চাইবো যে এই রাস্তাটা আসলে সব সময় পানি দিয়ে বন্দি থাকে, আপনারা আসলে কি দেখছেন এলাকাবাসী হিসেবে? বিগত 15 বছর থেকে এই রাস্তার কোনো কাজকর্ম নেই। পৌরসভা, পৌর মেয়র, বিগত এমপি তাদেরকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দিয়ে আমরা কোনো সুরাহা পাইনি। এখানে 500 থেকে 700 পরিবার বসবাস করে। এই পানি থাকার কারণে এখান থেকে মশা একটা উৎপাদন হয়। মশার অত্যাচারে আমরা এলাকা থাকতে পারি না, আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। এই সরকার, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যে জলাবদ্ধতার কারণে কিন্তু মশার যে প্রভাব সেটি কিন্তু এলাকাবাসী কিন্তু খুব দুর্বিষহের মধ্যে কিন্তু পড়ে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো ফাহমিদা, এই ছিল নওগাঁ জলাবদ্ধতা এবং কৃষকদের ঘরে মাঠে ওঠা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। আশিকানে গাউসিয়া রাহমানিয়া মাইনিয়া সাইদিয়া মাইজ ভান্ডারিয়ার ব্যবস্থাপনায় জশ্নে জুলুস, সেমিনার ও আলোচনা সভা করেছে আশিকানে গাউসিয়া রাহমানিয়া মাইনিয়া সাইদিয়া মাইজ ভান্ডারিয়া। সকালে মেয়র মোহাম্মদ সাইদ খোকন কমিউনিটি সেন্টারে এ সভার সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। রহমতের নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর মিলাদের মাধ্যমে আল্লাহর শকর গুজারি এবং নবীর সিরাতকে ধারণ করে আমরা এই দেশে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভালোবাসা বিলিয়ে দিতে চাই এবং নবী আদর্শ আমাদের জীবনে কায়েম করা হচ্ছে এই আজকের এই দিনের তাৎপর্য। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, ঈদে মিলাদুন্নবী উদযাপনের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাবেন। যেমনটি বলছিলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং পরলোক গমনের দিবস 12 রবিউল আউয়াল, সেই দিবসটি ঈদে মিলাদুন্নবী হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে। দিবসটি বাংলাদেশেও পালিত হচ্ছে এবং সকাল থেকেই নানা আয়োজনে, নানা ধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের নানা আয়োজনে এই অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালিত হচ্ছে। পাশাপাশি সরকারিভাবেও কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে এই দিবসটি এবছর পালিত হচ্ছে। আমরা দেখেছি গতকাল ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি ইসলামী ফাউন্ডেশনের 15 দিনব্যাপী ঈদে মিলাদুন্নবীর উদ্বোধন করেছেন এবং সেই আয়োজনগুলো কিন্তু গতকাল শুরু হয়ে আজকে আগামীকাল ধরে আগামী 15 দিন পর্যন্ত চলবে। এছাড়াও অন্যান্য সংগঠনগুলো, যেমন এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ হিজবুল্লাহর একটি অনুষ্ঠানে, যেখানে
র্যালি এবং আলোচনা সভার শেষে এখন দোয়া মোনাজাত পরিচালিত হচ্ছে। বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হচ্ছে, মুসলিম উম্মার কল্যাণের জন্য প্রার্থনা করা হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহান রব্বুল আলামিনের কাছে তারা দোয়া প্রার্থনা করছেন। এবং এই হিজবুল্লাহর মাধ্যমে সারসিনা দরবার শরীফে আরও 9 দিনের কর্মসূচি কিন্তু এবার পালিত হচ্ছে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। এবং যে সকল সংগঠনগুলো ঈদে মিলাদুন্নবীর এই উদযাপন আয়োজন করেছে তারা সবাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, কারণ এবার 15 দিনব্যাপী যে আয়োজনটি হয়েছে অন্যান্যবার তেমনটি দেখা যায়নি। এই আয়োজনের কারণে অত্যন্ত গুরুত্বের সাথে এই দিবসটিকে পালন করার কারণে তারা কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো ঈদে মিলাদুন্নবীর আয়োজনের খবর। বিকালে আরও অন্যান্য আয়োজন রয়েছে, আগামী 10-15 দিন ধরে এই আয়োজন দেশব্যাপী চলবে। ধন্যবাদ তুহিন, ধন্যবাদ। এতক্ষণ বায়তুল মোকাররম মসজিদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। এদিকে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঈদে মিলাদুন্নবী উদযাপনে চট্টগ্রামের র্যালি শুরু হয়েছে কিনা, ওখানকার প্রোগ্রাম সম্পর্কে জানাবেন। বলেছেন আজ পবিত্র ঈদের মিলাদুন্নবী, এই ঈদের মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের জশ্নে জুলসে ঈদের মিলাদুন্নবী পালন করা হচ্ছে এবং এই ঈদের মিলাদুন্নবী আর যেই র্যালি হয় চট্টগ্রামে, সেই র্যালিকে বলা হয়ে থাকে আসলে বিশ্বের সর্ববৃহৎ র্যালি। মিলাদুন্নবী উপলক্ষে যে র্যালি হয়ে থাকে সেই র্যালি কিন্তু শুরু হয়েছে। এখনো পর্যন্ত এদিকে আসতে পারেনি লক্ষ লক্ষ আসলে লোকের সমাগম। এই র্যালিতে যারা অংশগ্রহণ করছেন তারা বলছেন এই র্যালিতে অংশগ্রহণ করা আসলে সৌভাগ্যের ব্যাপার। সবার কপালে কিন্তু এই র্যালি অংশগ্রহণ করা হয় না। যারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পেরেছেন তারা নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এবং এখানে কিন্তু যে শুধু পুরুষ সেটা নয়, এখানে কিন্তু নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বয়স্ক সবাই কিন্তু এক কাতারে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করে এবং এখানে কিন্তু সবাই কোনো ভেদাভেদ নাই, সবাই সমান তালে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করে। এবং এই র্যালি কিন্তু শুরু হয়েছে এবং এটার নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আগত আল্লামা তাহের শাহর উত্তরসূরিরা। এবং এটি কিন্তু কিছুক্ষণ পরে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আসবে এবং এখানে কিন্তু আসতে কিন্তু সময় নিচ্ছে, যেহেতু লক্ষ লক্ষ লোকের সমাগম সেজন্য কিন্তু এখানে আসতে সময় নিচ্ছে। এবং এখানে কিন্তু আসলে যারা র্যালিতে অংশগ্রহণ করছেন তারা বলছেন তারা নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এই ধরনের একটি র্যালিতে তারা অংশগ্রহণ করতে পেরেছেন। তবে সবার কপালে কিন্তু এই ধরনের র্যালিতে অংশগ্রহণ করা হয় না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং সেই সাথে ভলান্টিয়ার যারা আছে তারা কিন্তু সব জায়গাতে কিন্তু কাজ করছেন এবং একই সাথে তারা জানিয়েছেন তাদের কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রাখেন। তবে এখানে লক্ষ লক্ষ লোকের মধ্যে কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, সবাই কিন্তু খুশি এবং সবাই কিন্তু আনন্দিত এই মিলাদুন্নবী উপলক্ষে। ভাবিদা, এই ছিল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার বেলা 1:30টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ মাঠের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। চলতি নির্বাচনী মৌসুমে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার শিকার হলেন তিনি। এই ঘটনায় সন্দেহভাজন 58 বছর বয়সী বন্দুকধারী রিয়ান ওয়েলসের রুথকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এদিকে ট্রাম্প নিরাপদ আছেন জেনে নিজে আনন্দিত বলে জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার সহিংসতার কোনো স্থান নেই। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার বিকেলে চেন্নাই আন্তর্জাতিক এয়ারপোর্টে পা রাখে নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঐতিহ্য মেনে হোটেলে বরণ করা হয় টাইগারদের। এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয় দলটি। তবে কাউন্টি খেলতে যাওয়ায় দলের সঙ্গে ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। 19 সেপ্টেম্বর চেন্নাইতে হবে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হবে 27 সেপ্টেম্বর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হয়েছে এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো, অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আনা হবে, সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।